S25 আলট্রা পাওয়া যাচ্ছে নাকি 20,000 টাকায়। অবাক করার মতো ঘটনা হলেও ঘটনা সত্য। তবে এটা আইটেলের S25 আলট্রা। আর এই ফোনটার ডিজাইন কিন্তু অনেকটাই একটা ফোনের সাথে মিলে যায়। সেটা কোন ফোন আপনারা সকলেই বুঝতে পেরেছেন, তাই আমার আর বলার প্রয়োজন নেই। তাহলে চলুন এইসব বিষয় ছেড়ে এবার কাজের কথায় আসা যাক। ফোনটি কেমন হলো, স্পেসিফিকেশন কেমন, ডিসপ্লে কেমন, ব্যাটারি কেমন, প্রসেসর কেমন, তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতেই বলে রাখি, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট যদি ফোনটির ডিজাইনের কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন ভালো, দেখতে প্রিমিয়াম ফিল লাগে এবং ফোনটির ডিজাইন একটা ফোনের সাথে হুবহু মিলে যায়। আমার আর বলার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই জানেন কোন ফোনের সাথে মিলে যায়। ফোনটিতে পোর্টস হিসেবে নিচের দিকে আছে মেন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মেন মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এটা রিফ্রেশ রেট 120 হার্টজ, 1400 নিটস পিক ব্রাইটনেস এবং পিপে হলো 393 পিপিআই ডেন্সিটি। এবং এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 7। আর এই ফোনটিতে কিন্তু ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো জায়গাই নেই। ডিসপ্লে অ্যাভারেজের চেয়ে অনেক উপরে থাকে এবং ডিসপ্লের কালার এভরিথিং ভালো। এছাড়া ডিসপ্লেটা কার্ভ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লের কালার কোয়ালিটি অনেক ভালো। সব মিলিয়ে ডিসপ্লেটা অনেক সুন্দর বলা যায় 19,999 টাকা বাজেট অনুযায়ী। তবে ফোনের ডিসপ্লে ভালো হলেই তো ফোনটা লাভ দিয়ে কেনা যাবে না। তাহলে চলুন এবার অন্য বিষয়ে জানা যাক। দেখে মনে হচ্ছে ফোনটির 5টা ক্যামেরা। এটা ভুল ধারণা, ফোনটির আছে 2টো ক্যামেরা। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া পেছনে আছে আয়ার ব্লাস্টার সেন্সর, নোটিফিকেশন লাইট এবং টর্চ লাইট। ফোনটির ক্যামেরাতে কিন্তু আইটেল এবার ভালো কিছু করার চেষ্টা করেছে, তার প্রমাণ ছবিটি দেখুন। ছবিটির কালার, ডিটেল এবং সব কিছু ঠিকঠাক আছে এবং ছবিটি দেখতেও ভালো লাগছে, যদি একটু ভাইব্রেট করে প্রেজেন্ট করছে। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের। ডিসপ্লে ক্যামেরা সব কিছু ঠিকঠাক আছে। তাহলে চলুন এবার যাওয়া যাক ফোনটির কমতির দিকে। আইটেলের এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে ইউনি SoC T620। যে প্রসেসরটা কিন্তু মোটামুটি ভালো বলা যায়, তবে কমতে অবশ্যই আছে, কারণ প্রসেসরটা সাপোর্ট করে UFS 2.2, এটা ভালো বিষয়। তবে ফোনটার এখানে যদি G99 দিয়ে আসতো তাহলে ফোনটির বিশ্বাস করেন মানে একদম কোনো কমতি থাকতো না। কিন্তু প্রত্যেকটারই তো প্রত্যেকটা বিষয়ে তো একটা ভালো দিক খারাপ দিক থাকবেই। তো এই ফোনটার খালি কমতি হলো ফোনটার প্রসেসর। যদি আপনি এটাকে ইগনোর করতে পারেন তাহলে ফোনটির অল সাইডে ভালো বলা যায়। ফোনটির আন্তর্জাতিক স্কোর হলো 3,40,443, যেটা কিন্তু ভালো বলা যায়। এবং এই ফোনটির রিড রাইট স্পিড হলো 61,715। আর এই ফোনটিকে কিন্তু হেভি প্রেশার দিলেও ফোনটা বেশি গরম হয় না, হিট জেনারেট করে সামান্য এবং স্টিল ঠান্ডাও হয়ে যায়। এটাও একটা ভালো বিষয় বলা যায়। তো প্রসেসরটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু আরেকটু ভালো হলে আমরা খুশি হতাম, যেমন G99। তবে এক্সিনোসের এই চিপসেটটা যে একবারেই বাজে পারফরমেন্স একদম দিতে পারে না সেটা কিন্তু নয়, এটাও মোটামুটি চলে। তবে মিডিয়াটেক খেলেও G99 হলে আমরা অবশ্যই আরও খুশি হতাম। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh এর ব্যাটারি এবং এই ফোনটিতে চার্জার হিসেবে আছে একটা 18 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফোনটাকে চার্জ করতে মোটামুটি লাগে 2 ঘন্টা থেকে 1 ঘন্টা 50 মিনিটের মতো। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে স্টেবল অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। এখন আসা যাক ফোনটি কিনবেন কি কিনবেন না। ফোনটির ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, এরপর চার্জার, এরপর সকল কিছু মিলে ফোনটি ভালো ডিজাইন। তবে ফোনটির যে কমতি ছিল প্রসেসর যে এত খারাপ না সেটা না, ফোনটির প্রসেসর মোটামুটি বলা যায়, তবে আরেকটু ভালো আমরা আশা করি। তবে এই ফোনটি কিন্তু কেনার মতোই ফোনটি কিনছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর এই ফোনটা অবশ্যই আমি রেকমেন্ড করতে পারি, কারণ এই বাজেটের অনেকের সমানই পারফরমেন্স দিবে এবং অনেকের থেকে হয়তো একটু পিছিয়ে থাকবে পারফরমেন্সে, কিন্তু অন্য দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে। তাই ফোনটা অবশ্যই কেনা যেতে পারে। ফোনটি কিনছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে মতো অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।